হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজ ভিলেন সাগার সিজন 2 10 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে থরফিনের আত্মশুদ্ধি হয় এবং বলতে পারো গত পর্বটা আধ্যাত্মিক ছিল। তবে আজকের যে পর্বটা, এই পর্বটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের পর্বে আমরা বাস্তবতা দেখবো যে সম্পত্তির কাছে, স্বার্থের কাছে মানুষের রক্তের সম্পর্ক কিছুই না। এমনকি তুমি পূর্বে তার জন্য যত ভালো কাজই করে থাকো না কেন, যখন ব্যাপারটা স্বার্থের আসবে, পূর্বের কথা কেউ মনে রাখবে না। মানে ভিলেন সাগা এমন একটা সিরিজ যেটা তোমাকে বাস্তবতা শিখিয়ে যাবে সিরিয়াসলি। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এবং আজকে আমরা কোনো ধরনের বিজ্ঞাপন দেবো না, মানে সিরিয়াসলি আমরা আসলে বিজ্ঞাপন দিতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে কি, বুঝতেই পারছো আমাদের যে টাইপ চ্যানেল, যেমন স্যাভেজে মনিটাইজেশন নেই, র্যান্ডমও যে কোনো সময় চলে যেতে পারে, কারণ আমাদের চ্যানেলগুলোই তো মনে করো তোমার কপিরাইট ওয়ার্ক নিয়ে কাজ করা। তো যে কোনো সময় সব চ্যানেলে মনিটাইজেশন চলে যেতে পারে, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো এর জন্য হাতে অলওয়েজ স্পন্সরশিপ রাখতে হয়, তা না হলে দেখা যাবে যে চ্যানেল চালানোই কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে যাই চলো। তো যাই হোক, এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় থরফিন ওই জঙ্গলের যে লাস্ট গাছটা ছিল সেই গাছটাকে অর্ধেক কাটে এবং তারপর ওই কুড়ালটা করে কি এনারের দিকে এগিয়ে দেয়। আর এরপর এনার কাটার পর ওরা দুজন করে কি হাত দিয়ে ওই গাছটা উপড়ে ফেলে দেয়। আর এরপর ওরা দুজন মানে অনেক জোরে হাঁপাতে থাকে। আর দেখতেই পাচ্ছ ওদের ফিটনেস কি, এরকম কাজ করলে এরকম ফিটনেস তো হবে ভাই, হিংসা লাগছে দেখে। তো যাই হোক, এরপর এনার তো খুব খুশি এবং থরফিনকে ধরে বলে যে আমরা করে দেখিয়েছি, আমরা পেরেছি জঙ্গলের সব গাছ শেষ করতে। আর তারপর দুজনে মনের খুশিতে লাভ দিয়ে মনে করো যে দুজনে উদযাপন করতে থাকে তাদের এই বিজয়। আর এখানে আমরা অনেকদিন পর থরফিনকে এবং এনারকে হাসতে দেখতে পাই। সিরিয়াসলি বুঝতেই পারছো গত 3-4 বছর ধরে ওরা গোলামি করছে এবং এটা ছিল ওদের লাস্ট গাছ। তো এর কিছুক্ষণ পরে আমরা দেখি ওরা দুজন বসে রয়েছে এবং এনার বলে আমরা কি এটা সত্যি করেছি? এটা কি সত্যি সম্ভব ছিল যে আমরা পুরো জঙ্গল কেটে একটা ফার্মে রূপান্তরিত করেছি? তো থরফিন তখন বলে হ্যাঁ আমরা এটা করেছি, কিন্তু আমার মনে হয় 3 বছরের বেশি সময় লেগেছে আমাদের এটা করতে। আর এনার তখন বলে ইস, যদি এই সবগুলো জমি আমাদের নিজস্ব হতো। কিন্তু থরফিন এই কথা শুনে বলে দেখো, এটা সেই জিনিস যে জিনিসটা কোনো গোলামের কাছে হতে পারে না, তবে তারপর আমরা সেই জিনিসটার দিকে খুব দ্রুত এগোচ্ছি যে জিনিসটা আমাদের চাই, মানে গোলাম থেকে মুক্তি আর কি। তো ইনার তখন বলে আমি প্যাটারের কাছ থেকে শুনেছি যে এরপর আমরা যে ফসল ফলাবো সেই ফসল বিক্রি করে আমরা আমাদের মুক্তিও পাবো, প্লাস আমাদের কাছে কিছু বাড়তি টাকাও থাকবে। তো থরফিন তখন বলে তো তাহলে এই কথা তো আচ্ছা এনার, তুমি মুক্তি পাওয়ার পরে কি করবে? তো এনার এখানে বলে আমি জানি না আমি কি করব, কারণ আমি যদি মুক্ত হয়ে যাই এবং এরপর আমার নিজের গ্রামেও চলে যাই, ওখানে আমার কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করছে। খুবই ইমোশনাল একটা সেন্টেন্স ছিল, সিরিয়াসলি আই ক্যান ফিল ইট। আর তখন থরফিন বলে ওঠে তোমার আনহেডের চিন্তা হচ্ছে তাই না? তো এনার এই কথা শুনে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আর ওর জন্য আমার খুব খারাপ লাগে। ইস, যদি ওরও আমাদের মতো এরকম অপশন থাকতো গোলাম থেকে মুক্ত হওয়ার। আর থরফিন তখন বলে কিন্তু আমার মনে হয় না মাস্টার কখনোই আরহেন্ডকে ছাড়বে। তো এনার তখন বলে বাদ দাও, আচ্ছা বলো তো থরফিন তুমি কি করবে মুক্তি হওয়ার পরে? তুমি কি আইসল্যান্ডে তোমার পরিবারের কাছে ফিরে যাবে? তো থরফিন তখন বলে হয়তো যেতে পারি, কিন্তু এনার তখন বলে আসলেই সত্যি? কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখনো সেরকম কোনো দৃঢ় সিদ্ধান্ত নাওনি। তো থরফিন তখন বলে শুধুমাত্র আমি না, তুমিও এখনো কোনো দৃঢ় সিদ্ধান্ত নাওনি। তো ইনার তখন দাঁড়িয়ে বলে এটা আসলে অনেক আজব একটা ব্যাপার, আমরা যে মুক্তির জন্য গত 3 বছর ধরে সংগ্রাম করছি এবং মুক্তির প্রায় কাছাকাছি চলে এসেছে, অথচ এখনো আমরা ভাবিনি যে মুক্তির পরে আমরা কি করব। আর তখনই হঠাৎ করে থরফিন করে কি তার হাতের দিকে তাকায় এবং বলে একটা জিনিস আছে যেটা আমি চেষ্টা করে দেখতে চাই। তো এনার তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে কি জিনিস সেটা? তো থরফিন তখন বলে আমি আসলে এই ব্যাপারটা সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু এনার তুমি আমাকে বলো এই পৃথিবী থেকে কি যুদ্ধ আর গোলামি চিরতরে খতম করে দেওয়া পসিবল? তো থরফিনের মুখ থেকে এরকম একটা কথা শুনে এনার পুরো শকড হয়ে যায়। আর থরফিনকে আমরা পুরো সিরিয়াস একটা মোডে দেখতে পাই। তো এনার তখন অনেকক্ষণ চুপ থেকে বলে আসলে যদি আমি সত্যি কথা বলি তাহলে এটা মনে করো অনেকটা স্বপ্ন বাস্তব হওয়ার মতো, যেটা হয়তো কখনোই সম্ভব হবে না। আর ঠিক তখনই পেছন থেকে ওদের মাস্টার ক্যাটেল এসে ডাক দেয়। তো ক্যাটেল এসে বলে বাহ, তোমরা পুরো জঙ্গল সাফ করে দিয়েছো, লাস্ট গাছটাও কেটে ফেলেছো, তোমরা খুব কষ্ট করেছো, তোমরা করে দেখিয়েছো। তো তখনই এনার আর থরফিন উঠে দাঁড়ায়। তো ক্যাটেল ওদেরকে বলে তোমরা কি শীত আসার কিছু আগেই পুরো জমি রেডি করতে পারবে চাষাবাদের জন্য? তো ইনার তখন বলে যদি আমরা আরেকটু জোর লাগাই তাহলে পারবো হয়তো। তো এই কথা শুনে মাস্টার ক্যাটেল অনেক খুশি হয় এবং মাথা নাড়িয়ে বলে আচ্ছা তাহলে তোমাদের মতো কর্মঠদের জন্য একটা ডিসকাউন্ট অফার রয়েছে আমার কাছ থেকে, সেটা হচ্ছে তোমরা যখন জমিটা রেডি করে ফসল বুনে দেবে তখনই তোমরা গোলামি থেকে আজাদ হয়ে যাবে। লাইক সিরিয়াসলি ওদের জন্য তো এটা বড় ধরনের একটা অফার ছিল। তো যাই হোক, থরফিন আর এরা যখন শুনতে পায় যে জমি রেডি করে খালি বীজ বপন করলেই ওরা আজাদ হয়ে যাবে, তখন তোরা শক্ট হয়ে পুরো মনে করে দাঁড়িয়ে থাকে যে কি শুনলাম এটা, আর একজন আরেকজনকে দেখতে থাকে। তো মাস্টার ক্যাটেল তখন বলে মনে হচ্ছে তোমরা দুজন খুশি হওনি। তো ইনার বলে কি হ্যাঁ আমরা অনেক খুশি, আমরা ফাইনালি করে দেখিয়েছি। থরফিন আমরা করে দেখিয়েছি। থরফিন বলে হ্যাঁ হ্যাঁ আমরা করে দেখিয়েছি। আর দুজনে মনে করো যে খুশিতে লাফাতে থাকে। কিন্তু তখনই মাস্টার ক্যাটেল বলে এখনো উদযাপন করো না, তোমাদের অপেক্ষা করতে হবে আমার ফিরে আসা পর্যন্ত। তো ইনার তখন জিজ্ঞেস করে মাস্টারকে মাস্টার আপনি কি কোথাও যাচ্ছেন? তো মাস্টার ক্যাটেল বলে হ্যাঁ আমি যাচ্ছি। আর তোমরা কি ওল্ড মাস্টারকে কোথাও দেখেছো? তো ইনার তখন বলে না মাস্টার, আমি তো ওনাকে এখানে দেখিনি আশেপাশে। তো মাস্টার ক্যাটেল তখন বলে তার মানে ওল্ড মাস্টার এখনো তার ফার্ম হাউসে রয়েছে। তো এরপর মাস্টার ক্যাটেল ইনারদেরকে বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন ওল্ড মাস্টারের সাথে দেখা হবে তখন আমার পক্ষ থেকে তাকে একটা নিউজ বলে দিও যে আমি জিলিং যাচ্ছি মহারাজ হেরাল্ডের সাথে দেখা করার জন্য। মানে জিলিং হচ্ছে একটা জায়গার নাম আর মহারাজ হেরাল্ড হচ্ছে আমাদের যে রাজকুমার কানর ছিল তার ভাই আর কি। আর তোমাদের লোকেশনটা বলি
এই লোকেশনটা কিন্তু ডেনমার্কের মধ্যে পড়েছে, মানে এই ফার্ম হাউসটা ডেনমার্কের রাজার আন্ডারে রয়েছে আর কি। তো যাই হোক এখানে মাস্টার ক্যাটেল বলে তোমাদের ফসল রেডি হতে হতে আমি চলে আসবো, তবে তোমরা তোমাদের সর্বোচ্চ কাজ করবে, মানে 3-4 মাসের সফর আর কি, এরকম একটা কথা বলছে। এবং আমরা দেখতে পাই সে তার ছোট ছেলে ওলমান নাকি কি নাম, ওই হারামজাদাকেও নিয়ে যাচ্ছে। তো এরপর ক্যাটেল সেখান থেকে যেতে লাগে আর পেছন থেকে ইনার বলে আপনাদের ভ্রমণ ভালো হোক। কিন্তু তখনই মাস্টার ক্যাটেল আবার দাঁড়িয়ে যায় এবং বলে আরে শোনো, তোমরা যখন পুরোপুরি মুক্ত হয়ে যাবে তখন কি তোমরা আমার রিটেনার হয়ে আমার সাথে কাজ করতে পছন্দ করবে? কারণ তোমাদের মতো কর্মঠ এবং সৎলোকের এই ফার্মে আসলে খুব প্রয়োজন। তো এই কথা শুনে থরফিন এবং ইনার দুজনই পুরো শকড হয়ে যায়, মানে খুশিতেই শকড হয়। আর ওদিকে মাস্টার ক্যাটেল যেতে যেতে বলে এই ব্যাপারটা একবার ভেবে দেখো, ঠিক আছে? তো এখানে মাস্টার ক্যাটেল সম্পর্কে একটা কথা বলতেই হচ্ছে, লোকটা আসলেই ভালো, এমনকি ওল্ড মাস্টারও ভালো, কিন্তু নিচের পর্যায়ে যারা আছে ওগুলো এক একটা মনে করো যে এমসি। এরপর আমাদের জিলিং নামে একটা জায়গার দৃশ্য দেখানো হয়। মনে করো ডেনমার্কের যে রাজ্য রয়েছে সেই রাজ্যের আর কি রাজধানী বলতে পারো, যেখানে আর কি মহারাজা থাকে। এবং আমরা দেখতে পাই আমাদের রাজকুমার কানুট সেখানে এসেছে, এবং রাজকুমার কানুটকে এর আগেও তোমরা দেখেছো এবং দেখতেই পাচ্ছ কত পরিবর্তন হয়েছে, কেমন চেহারা হয়েছে। কিন্তু এই হারামজাদা কানুটের আজকের কাজকর্ম দেখলে তোমার রক্ত গরম হয়ে যাবে। তো যাই হোক তখন এখানে গুন্নার আসে, ওই যে ওয়াগনারের যে ভাই ছিল সে আর কি, এবং সে এসে বলে মহারাজ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি জাহাজে গিয়ে বসুন, আমাদের ঘোড়া রেডি হোক, তারপরে আপনি ঘোড়াতে উঠে চলে যাবেন। কিন্তু এখানে কানুট বলে আমি অনেকদিন পরে আমার মাতৃভূমিতে আসলাম, আমার মাতৃভূমির বাতাসের স্বাদ আমাকে একটু গ্রহণ করতে দাও। তো এরপর সেখানে আরো দুজন লোক আসে এবং ওদের মধ্যে থেকে একজন বলে আপনাকে এখানে দেখে অনেক খুশি হলাম মহারাজ কানুট। তো কানুট তখন সেই লোকটির উত্তরে বলে তো উলফ আমার ভাইয়ের অবস্থা কি, সে কেমন আছে? তো উলফ তখন বলে তার অবস্থা তো গত কয়েক মাস ধরে খুবই খারাপ এবং সে বর্তমানে কথা বলার মতো অবস্থাও নেই। তো কানুট তখন বলে ও তাহলে এরকম ব্যাপার, তবে তারপরেও তার কিরকম হাতের সময় রয়েছে, কতদিন বাঁচতে পারে? আর উলফ তখন বলে যিনি কিং হেরাল্ডের চিকিৎসা করেন তিনি বলেছেন যে কিং হেরাল্ডের কাছে সর্বোচ্চ আর কয়েকদিন সময় রয়েছে। তো কানুট তখন বলে আচ্ছা ঠিক আছে, আমার জায়গায় কিং হেরাল্ডের দেখাশোনা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ উলফ। আর তখন উল বলে ধন্যবাদ মহারাজ। আর এরপর কানুট বাচ্চাদেরকে এক ধরনের বেসবল টাইপ খেলা খেলতে দেখে, আর কানুট বলে যে ওই বাচ্চারা যে গেমটা খেলছে আমার ভাই সেই গেমে খুবই ভালো ছিল। আর তারপর কানুট বলে আমরা যখন ছোট ছিলাম আমার ভাই প্রায় আমার সাথে এই গেমটা খেলতো। আর তখন আমাদের ছোট হেরাল্ড এবং কানুটকে দেখানো হয়। তো আমরা দেখতে পাই ছোট্ট হেরাল্ড ছোট্ট কানুটকে বলে ঠিক আছে কানুট, এই বলটা কিন্তু খেয়াল করে ধরবে। তো এরপর ব্যাকগ্রাউন্ডে বড় কানুটরা আমাদের বলতে থাকে যে পুরো মহলে সবার মধ্যে দ্বন্দ্ব ছিল যে বড় হয়ে কি এই রাজ্যের রাজা হবে, কিন্তু আমার ভাই এইসব চিন্তা কখনো করেনি, সে এইসব চিন্তার বাইরে আমাকে সময় দিতে পছন্দ করতো, এমনকি আমার ভাইয়ের ওই রাজ সিংহাসন নিয়ে কোনো চিন্তাই ছিল না। আর তারপরে আমরা দেখতে পাই যে সেই ছোট হেরাল্ড করে কি কানুটের দিকে বলটা ছুঁড়ে মারে, আর বলটা যখন কানুট ধরতে যায় তখন ওর পায়ের মধ্যে পা বেজে ও নিচে পড়ে যায়। আর তখন রেগনার করে কি তোমার কানুটকে ধরে উঠাতে যায়, কিন্তু হেরাল্ড রেগনারকে থামিয়ে দেয় এবং বলে সামনে দেখো। আর এরপর কানুট করে কি উঠে দাঁড়িয়ে যায় এবং বলে আমি পুরোপুরি ঠিক আছি। আর তারপর হেরাল্ড রেগনারকে বলে তুমি যতখানি আমার ভাইকে দুর্বল মনে করো আমার ভাই তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তুমি ওকে নিয়ে একটু বেশি অপারেটিভ। কিন্তু তখন রেগনার বলে ওঠে অনেক ভালো রাজকুমার এবং দৌড়ে করে কি কানুটের কাছে যায়, আমি জানতাম আপনি এটা করতে পারবেন, কিন্তু আপনার তো কোনো চোট লাগেনি? তো কানুট তখন বলে না আমার কোনো চোট লাগেনি, তবে তোমাকে শুক্রিয়া রেগনার, তবে এই ড্রেসটা পরে খেলা একটু কষ্টের, আর তাছাড়া আমার গরমও লাগছে, আমি কি এটা খুলে ফেলতে পারি? কিন্তু রেগনার তখন বলে অবশ্যই না, কারণ একটা যোদ্ধা সবসময় প্রস্তুত থাকতে হয়, মানে ঠান্ডার জন্য বলছে আর কি, যাতে ঠান্ডা না লেগে যায় কানুটের। আর তারপর কানুট করে কি হাসতে থাকে। আর রেগনার তখন বলে রাজকুমার আপনি কি আমার কথা শুনছেন? আর পেছন থেকে আমরা দেখতে পাই হেরাল্ড হাসতে থাকে। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে কানুট বলতে থাকে যে আমার ভাই হেরাল্ড খুবই শক্তিশালী এবং দয়ালু একজন মানুষ ছিলেন, আর তিনি সবসময় বিপদ আপদে আমার পাশে থেকেছেন, তো তাকে আমার অবশ্যই একবার হলেও শুকরিয়া বলতে হবে। আর তখনই বাচ্চাদের বল কানুটের সামনে আসে। তো কানুট যখন বলটা উঠাতেই যাবে তখনই দেখা যায় ওই বলটা কানুটের বাবা রাজা সুয়ের্নের মুন্ডু হয়ে গিয়েছে। আর এই দৃশ্য দেখে কানুট তো পুরো শকড হয়ে যায়, কিন্তু উলফ মনে করে যে রাজকুমার কানুট বিরক্ত, তো এই জন্য সে বাচ্চাদেরকে বলেন বাচ্চারা যাও দূরে গিয়ে খেলো। আর তখন একটা বাচ্চা করে কি সেখানে বলটা নিতে আসে এবং বলটা নেওয়ার সময় সরি বলে সেখান থেকে চলে যায়। আর এরপর উলফ বলে আসলে মহারাজ কানুট এখনকার বাচ্চারা না যা হয়েছে। কিন্তু তখনই উলফ চমকে যায় এবং দেখতে পায় যে কানুট দুই চোখ ধরে রেখেছে, মানে হয়তো কানুটের চোখে পানি এসেছিল। তো এই জন্য উলফ জিজ্ঞেস করে যে মহারাজ কি হয়েছে, বাট কানুট বলে কিছুই হয়নি। আর এরপর এই গল্পের যে ন্যারেটর ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে বলা হয় যে রাজা সুয়েনের দুটো ছেলে ছিল, একটা হচ্ছে কিং হেরাল্ড আর একটা হচ্ছে কানুট। তো বড় ভাই হেরাল্ডকে দেওয়া হয়েছিল রাজা সুয়েনের গদি ডেনমার্ক এবং ছোট ভাই কানুট পেয়েছিল হচ্ছে ইংল্যান্ড, এবং দুই ভাইয়ের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। এমনকি রাজকুমার কানুটের যখন ইংল্যান্ডে প্রবলেম হচ্ছিল তখন রাজা হেরাল্ড তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছিল তার ছোট ভাই কানুটকে সাহায্য করার জন্য। কিন্তু যখন কানুট পুরোপুরি ইংল্যান্ডের রাজা হয়ে যায় তার কিছুদিন পর থেকেই হঠাৎ করে মহারাজ হেরাল্ড অসুস্থ হতে শুরু করে। আর রাজকুমার হেরাল্ডের কোনো বাচ্চা কাচ্চা ছিল না কিংবা তিনি বিয়েও করেননি, মানে কোনো উত্তরাধিকার ছিল না। তো এরপর আমরা দেখি কানুট করে কি মহারাজ হেরাল্ডের রুমে প্রবেশ করতে যায়। আর তখন আমরা কানুটের বোন অ্যাস্ট্রয়েডকে দেখতে পাই। তো অ্যাস্ট্রয়েড তো তার ভাই কানুটকে দেখে খুব খুশি এবং বলে যে ভাইয়া তাহলে তুমি এসেছো। কিন্তু কানুট এখানে যেটা বলে সেটা শুনে আমরা শকড হয়ে যাই। কানুট বলে আমাকে মহারাজা বলো, চিন্তা করো ভাই। তবে তারপরে অ্যাস্ট্রয়েড এই কথায় মাইন্ড করে না, সে বলে আসলে আপনি হঠাৎ করে এসেছেন তো আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আর এরপর কানুট হ্যারেল্ডকে বলে আপনাকে পুনরায় দেখে অনেক খুশি হলাম কিং হ্যারেল্ড। আর তখন
কাউন্টারের বোন হ্যারেলের পাশে বসে বলে, ভাই হ্যারেল্ড, কনুট ভাই আপনাকে দেখতে এসেছে। কনুট তখন বলে, ব্যাপার না, তোমায় তাকে ডেকে তুলতে হবে না, আমি কিছুদিন এখানেই থাকবো, সে যখন উঠবে তখন আমি তার সাথে কথা বলবো। কিন্তু তখনই মহারাজ হ্যারেল তার চোখ খুলে তাকায় এবং কনুটকে ডাকে। আর কনুট তখন তার ভাই হ্যারেলের হাত ধরে এবং বলে, কিং হ্যারেল, আমি এখানে আছি, আপনি প্লিজ আরাম করুন, আপনাকে এখন আর রাজ্য নিয়ে চিন্তা করতে হবে না। আর তখনই দেখা যায় সেখানে সবাই উদাস হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ তাদের মহারাজা অসুস্থ। কিন্তু কিং হ্যারেল তখন বলে, আমি আসলে তোমার অপেক্ষায় ছিলাম, এখন থেকে এই ডেনমার্ক রাজ্য তোমার। তো এটা শুনে সেখানে সবাই অবাক হয়ে যায়, কিন্তু কনুট তখন মুচকি হাসে এবং মনে মনে অনেকটা এরকম বলে যে এরকমই তো হওয়ার ছিল, কিন্তু মুখে বলে, মজা করবেন না কিং হ্যারেল, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন যাতে আমরা আবারও সেই বল গেমটা একসাথে খেলতে পারি। কিন্তু তখনই সেখানে কিং হ্যারেলের জায়গায় রাজা সোয়ার্নের মাথা চলে আসে এবং রাজা সোয়ার্ন তখন কনুটকে বলে, তোমার মধ্যে অনেক সাহস চলে এসেছে কনুট, আমি এটা দেখে অনেক ইমপ্রেসড যে তুমি কত সুন্দর মিথ্যা বলতে পারো, তুমি এমন একটা ভাব করছো যেন তুমি কিছুই যাও না। আর তখনই কনুট চমকে গিয়ে তার ভাই হ্যারেলের হাত ছেড়ে দেয়। আর তখন রাজা সোয়ার্নের মাথা বলে, তুমি সেই মানুষটার সাথে দেখা করতে এসেছো যাকে তুমি নিজেই মাসের পর মাস বিষ দিয়েছো, এটা কি একটা মজা, তাই না? তুমি এটা করে কি পাবে? তোমার ভাই হ্যারেল তো তোমার সাথে বন্ধুর মতোই আচরণ করতো, তাকে মারার কি দরকার ছিল? তোমরা দুই ভাই মিলে তো পুরো দুনিয়াতে রাজ করতে পারতে। তো এতেই প্রমাণ হয় যে তুমি এগুলো শান্তির জন্য করনি, তোমার ভেতরে একটা রাক্ষস পয়দা হয়েছে, আর সেই রাক্ষসটা পুরো ইউরোপ দখল করার চিন্তা ভাবনা করছে, আর এটা তোমার মনে গেঁথে গিয়েছে। আর এই লোভটা একটা অভিশাপ, তুমি চাইলেও এটা সরাতে পারবে না। আর তাছাড়া তোমার ভেতর লোভ আরো বেশি আসবে, কারণ তুমি একই সাথে ইংল্যান্ড এবং ডেনমার্কের দুই দেশের মুকুট পড়তে চলেছো। তো আমি ডেনমার্কের রাজা হয়ে যতখানি লোভী ছিলাম, যতখানি ছটফট করেছি আরো বড় হওয়ার জন্য, তুমি তার চেয়ে দ্বিগুণ ছটফট করবে। আর এটা বলে রাজা সোয়ার্ন জোরে জোরে হাসতে থাকে। আর তখন কনুটের বোনের ধাক্কায় কনুটের হুঁশ ফিরে আসে, আর বোন জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাইয়া, আপনি একদম অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, আপনিও কি অসুস্থ নাকি? তো কনুট তখন বলে, না, আমার কিছুই হয়নি, আমার জাস্ট একটু মাথা ঘুরছে। আর তখন উলফ বলে, মহারাজ সমুদ্র যাত্রা করে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তার জন্য দ্রুত একটা রুম রেডি করো। তো এরপর কনুট সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সে দরজার কাছ থেকে পেছনে ঘুরে লাস্টবারের মতো হ্যারেলকে দেখতে যায়, কিন্তু একটা মেয়ে তখন পর্দা আটকে দেয়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা কনুটকে একা একটা রুমে দেখতে পাই, আর সে রাজার মুকুট ধরে বসে রয়েছে। আর তখনই তার দরজার মধ্যে কেউ নক করে। তো কনুট জিজ্ঞাসা করে, কে? তো বাইরে থেকে তখন মেয়েটা বলে, আমি লেডি আইসুন, আপনার জন্য খাবার এবং পানীয় পাঠানো হয়েছে। তো কনুট জিজ্ঞাসা করে, এটা কোথা থেকে এসেছে? তো মেয়েটি তখন কনফিউজড হয়ে যায়, কোথা থেকে এসেছে মানে? তো কনুট এরপর ভেবে বলে, আমার এসব লাগবে না, আর আমার পিপাসাও লাগেনি। আর তখনই রাজা সোয়ানের মাথা সেখানে আসে এবং বলে, তুমি অন্যকে বিষ দাও, আর তাই তুমি এখন ভয় পাচ্ছ যে তোমাকে আবার বিষ দিয়ে কেউ মেরে না দেয়, তাই না? আর তখন কনুট বলে, বাহ সোয়ার্ন, তোমার তো অভ্যাস হয়ে গিয়েছে, তুমি ইদানিং দেখছি রাতের বদলে দিন দুপুর আমার সামনে আসা ধরেছো। তো তখন রাজা সোয়ার্ন বলে, তুমি যদি আমাকে দিনে দেখে থাকো তার মানে তোমার ভেতরে অভিশাপ এবং মদের নেশা আরো বেশি কাজ করছে, এবং চিন্তা করো না, এটাই তোমাকে আস্তে আস্তে ধ্বংস করে দেবে। তো বাইরে থেকে মহারাজার কোর্টের কথা শুনে ওই মেয়েটি বলতে থাকে, মহারাজা কি একা একাই কথা বলছে? আর তখন কনুট বলে, তুমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? আমি বলেছি না আমার কিছু লাগবে না, যাও এখান থেকে চলে যাও। আর আমাদের কনুট ওই রুমে একাই বসে থাকে। তো এরপর ওই মেয়েটি ভয় পেয়ে চলে যাওয়ার পরে কনুট বলতে শুরু করে, পৃথিবী শাসন করার জন্য একটা বড় দেশের রাজা হওয়া খুবই জরুরি, আর তাতে অন্য দেশের রাজা এর বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এর জন্য কিং হ্যারেলের মৃত্যুর দরকার ছিল, জরুরি ছিল। আর তখন রাজা সোয়ান হেসে বলে, আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেলাম কনুট, তুমি একেবারে প্রকৃত রাজাদের মতো ভাবছো। আর তখন কনুট হাসতে থাকে এবং সোয়ান তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? তো কনুট তখন বলে, সোয়ান, আমি কখনো তোমাকে ঘৃণা করেছি, তোমার মৃত্যু চেয়েছি, কিন্তু এখন একমাত্র তুমি রয়েছো যার সাথে আমি একা বসে কথা বলতে পারি, চলো আমরা বন্ধু হয়ে যাই। আর আমরা দুজনেই খারাপ, তো আমরা দুজনেই রাজ্যের ভাগিদার। কিন্তু সোয়ান তখন হাসতে হাসতে রুম থেকে গায়েব হয়ে যায়। আর এরপর আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে ছোট কনুট বলে, ভাই আবারও নাও। আর এরপর সে বল হ্যারেলের দিকে ছুঁড়ে মারে। আর তখন হ্যারেল বলে, ঠিক আছে তাহলে রেডি হও কনুট। কিন্তু তখনই সোয়ান ডেকে বলে, আমরা একটা যুদ্ধের কাউন্সিলিং করব, মানে যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নেবে, আলোচনা করবে। তো এই জন্য হ্যারেলকে ডাকে সাথে আসার জন্য। তো হ্যারেল তখন বলে, আচ্ছা ঠিক আছে বাবা। তো এরপর সে কনুটকে বলে, সরি কনুট, আমরা অন্য কোনো দিন খেলবো। আর তখন কনুট মাথা নাড়িয়ে বলে, কোনো ব্যাপার না ভাইয়া। তো এরপর হ্যারেল হেঁটে কনুটের কাছে যায় আর কনুটের হাতে বলটি রেখে যায় এবং বলে, বড় হয়ে তুমি অনেক শক্তিশালী হবে কনুট, এবং আমার এবং বাবার চেয়েও শক্তিশালী হবে। আর কনুট তখন মুস্কি হেসে বলেছিল, অবশ্যই হবো ভাইয়া। আর তখন হ্যারেল মুস্কি হেসে কনুটের হাতে বলটা রেখে সেখান থেকে চলে যায়। আর ছোট ভাই কনুট তখন বড় ভাই হ্যারেলকে বাবা সোয়ানের সাথে কথা বলতে দেখে। আর তখন রেগনার বলে, ঠিক আছে রাজকুমার, এখন আমি আপনার প্রতিপক্ষ। তো কনুট তখন বলে, তুমিও কি খেলতে পারো? রেগনার তখন বলে, আপনি এটা কিভাবে বলতে পারলেন রাজকুমার? আমি যখন যুবক ছিলাম তখন আমাকে সবাই ভয় পেত, আমি অনেক বেটার ছিলাম। আর এরপর আমরা বর্তমানের দৃশ্য দেখি। আর কনুট তখন বলে, আমার পরিবারের সাথে স্মৃতি জাস্ট এইটুকুই ছিল, কিন্তু এটুকু কিছুই না, মানে ওর এতে কিছুই যায় আসে না, ওর স্বার্থে লাগবে। তো যাই হোক, এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। কিন্তু তোমরা কি বুঝতে পারছো, এটাই সেই কনুট যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতো, যার ভেতরে অনেক ভালোবাসা ছিল, কাউকে হত্যা করা তো দূরের কথা, একটা খরগোশ পর্যন্ত মারতে পারতো না। সেই কনুট কতখানি পরিবর্তন হয়েছে, বিশেষ করে ক্ষমতা পাওয়ার পরে সে একেবারে পুরোপুরি জানোয়ারে পরিবর্তন হয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মানুষের আসল রূপ যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে ওয়েট করতে হবে তার সফলতা পাওয়ার পর্যন্ত। সে সফল হওয়ার পরেও যদি ভালো মানুষ থাকে তাহলে বুঝবে যে সে অ্যাকচুয়ালি ভালো একটা মানুষ, কারণ প্রত্যেকটা মানুষ সফল হওয়ার পরে, ক্ষমতাশালী হওয়ার পরে বা টাকা পয়সা হওয়ার পরে তার আসল রূপ দেখা যায়, কারণ ওই জিনিসটা একটা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয়। আর আমাদের এই রাজকুমার কানেক্ট হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ।
ও করলোটা কি দেখেছো? তো যাই হোক, যদিও কাহিনীটা কাল্পনিক কিন্তু পুরোপুরি বাস্তবধর্মী। এটা তো মহারাজা কানুর আর মহারাজা হিরাল্ডের কাহিনী গেল, কিন্তু এরকম কাহিনী অ্যাভেলেবল আমাদের পাশে রয়েছে। তুমি চারদিকে তাকিয়ে দেখো, জমি জমা নিয়ে যত গ্যাঞ্জাম দুই ভাইয়ের মধ্যে। যে দুই ভাই ছোটবেলা থেকে মনে করো দুইটা বেস্ট ফ্রেন্ড হিসেবে বড় হয়, সেই দুই ভাই একসময় জমি জমার জন্য একজন আরেকজনের জন্য প্রাণের হুমকি হয়ে দাঁড়ায়, তাও 2 টাকার জমির জন্য। আর এটা তো পুরো রাজ্যের ব্যাপার। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আর ভিনল্যান্ড সাগা সম্পর্কে তোমার পার্সোনাল অপিনিয়নকে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো ভালো থেকে সুস্থ থাকো। আর একটা রিকোয়েস্ট, আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে তোমরা পারলে সেখান থেকে ঘুরে এসো, কারণ র্যান্ডম স্টোরে তুমি কিন্তু কাস্টম টি শার্ট অর্ডার করতে পারবে, মানে নিজের চেহারা দিয়ে বা যে কোনো ডিজাইন তুমি পাঠিয়ে দিলে সেই হিসেবে তোমার টি শার্ট আসবে। এমনকি তুমি তোমার টি শার্টের পেছনে কাস্টম নামও লিখাতে পারবে। ধরো তোমার নাম হচ্ছে মদন, তুমি ইচ্ছা করলে তোমার টি শার্টের পেছনে মদন লেখা থাকবে, আর তারপর সামনের তোমার ডিজাইনটা তো থাকছেই। তো এই জিনিসগুলো তোমাকে সবার চেয়ে ইউনিক বানাবে এবং টি শার্টের মানও যথেষ্ট ভালো। আর তাছাড়া তুমি কাউকে গিফটও করতে পারবে, জাস্ট পেমেন্ট দিয়ে তার ঠিকানাটা দিয়ে দিবে, তাহলে একবার গিফট হিসেবে তার কাছে ওই প্রোডাক্টটি পৌঁছে যাবে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর র্যান্ডম স্টোরের লিঙ্কটা দিয়ে যাচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে।